Trying to film the crisis of ghosts, we encountered some crises ourselves. From threats and harassments to injunctions, we had to face it all. ভাবুন তো একটা সিনেমার শুরুতেই ডিরেক্টর স্ক্রিনে এই কথাগুলো লিখে দিচ্ছেন। কেন? কারণ 2019-এ ভবিষ্যতের ভূত বানাতে গিয়ে অনিক দত্ত বুঝেছিলেন যে একটা রাজ্যের সরকারের বিরুদ্ধে কথা বললে কি হতে পারে। তাদেরকে গরিলা স্টাইলে শ্যুট করতে হয়েছিল। আজকের এই মেগা ভিডিওতে আমরা কোনো সাধারণ রিভিউ করব না। আমরা একদম সিন বাই সিন অ্যানালিসিস করে ফাঁস করব কেন রিলিজের পরের দিনই সিনেমাটাকে হল থেকে নামিয়ে দেওয়া হয়। আর অ্যাজ আ সিনেমা সত্যিই কি এটা মাস্টারপিস ছিল নাকি শুধুই পলিটিক্যাল এজেন্ডা? ভিডিওর শেষ অংশটা সত্যিই চমকে দেওয়ার মতো, তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। সিনেমার শুরুতেই আমরা দেখি ফ্যান্টম ইঙ্ক, একটা ঘোস্ট অর্গানাইজেশন। ভূতেরা এখন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছে। তাদের থাকার কোনো জায়গা নেই, কারণ পুরনো বাড়ি ভেঙে মাল্টিপ্লেক্স আর মল তৈরি হচ্ছে। এবার তাদের কি হবে? সব্যসাচী চক্রবর্তীর ক্যারেক্টার বলছেন ভূতদের এবার নতুনভাবে রিইনভেন্ট করতে হবে। তারা ইন্টারনেট ইউজ করছে, ঘোস্টাগ্রাম, ভূত বুক, ঘোস্টার। এখানে অনিক দত্ত খুব সুন্দর একটা স্যাটায়ার ইউজ করেছেন। ভূতদের মধ্যেও ক্লাস ডিভিশন তৈরি করেছেন তিনি। অ্যারিস্টো ঘোস্টস, অর্ডিনারি ঘোস্টস, গ্ল্যামারাস ঘোস্টস, সোশ্যালিস্ট ঘোস্টস, এমনকি এনআরআই ঘোস্টস আর ন্যাশনালিস্ট ঘোস্টসও আছে। গল্পটা হলো এই ভূতেরা তাদের অস্তিত্ব বাঁচাতে কিভাবে ইউনাইটেড হচ্ছে আর একটা ক্লোজড হলে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। কনসেপ্ট হিসেবে এটা প্রথম সিনেমার মতনই বাধ্য রকমের ব্রিলিয়েন্ট। কিন্তু গল্প তো ভূতের ভবিষ্যতেও ছিল। তাহলে এটাতে এমন কি ছিল যেটা সরকারকে এত ভয় পাইয়ে দিল? এর আসল কারণ হলো সিনেমার একটা স্পেসিফিক সাবপ্লট, দ্য ট্রায়াম্ফ অফ ট্রুথ নিউজপেপার। সিনেমাতে একজন ঘটনার কথা বলা হয় যেখানে সত্যজিৎ নামের একজন জার্নালিস্ট দেখছে যে তার নিউজপেপারের এডিটোরিয়াল পলিসি ওভারনাইট চেঞ্জ হয়ে গেছে। খবরের কাগজের এডিটর আয়ামলা কিভাবে বলছেন, "Yesterday the editor, the editorial policy, everything's changed. Now we are on the government side. The new rule is to go with the ruling party." মানে বুঝতে পারছেন, অনিক দত্ত সরাসরি দেখিয়েছেন কিভাবে মিডিয়াকে কিনে নেওয়া হয়, কিভাবে অপোজিশনকে চুপ করিয়ে দেওয়া হয়, আর কিভাবে যারা আগেনস্টে বলে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়। These days all newspapers must keep providing entertainment. এই কথাগুলো এতটাই শার্প আর ডাইরেক্ট ছিল যে কারেন্ট পলিটিক্যাল পার্টির গা জ্বলাটা খুবই স্বাভাবিক ছিল। আর তার ফলস্বরূপ কোনো অফিশিয়াল নোটিশ ছাড়াই 16 ফেব্রুয়ারি হল থেকে ভূত নামিয়ে দেওয়া হলো। এত কন্ট্রোভার্সি, ফ্রিডম অফ স্পিচের ওপর অ্যাট্যাক, সব সত্যি। কিন্তু আজ যদি আমরা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমাটাকে জাজ করি, তাহলে বলতেই হবে ভবিষ্যতের ভূত অ্যাজ আ ফিল্ম অনেকটা ডাল ছিল। কেন ডাল ছিল? কারণ অনিক দত্ত এই সিনেমায় গল্পের থেকে মেসেজ দেওয়ার চেষ্টা বেশি করেছেন। ডায়লগগুলো খুব বুকিশ ছিল, যেমন সেই নিউজপেপারের সিনে গুডার্ড, তারকফস্কি, নোয়াম চমস্কি, রাম খচ্চর এইসব বড় বড় নামের সাবটেক্সট তৈরি করা হয়েছে। কমেডির আবরণে এটা এতটাই প্রিচি হয়ে গেছিল যে সাধারণ অডিয়েন্সের কাছে এটা হেভি লাগতে বাধ্য। ভূতের ভবিষ্যৎ ছিল ন্যাচারাল সিচুয়েশনাল কমেডি, কিন্তু ভবিষ্যতের ভূতে ওভার স্মার্ট ওয়ার্ড প্লে আর ইন্টেলেকচুয়াল ডায়লগ মারার নেশা সিনেমার আসল সোলটাকেই মেরে ফেলেছে। চরিত্রগুলোর ভেতর কোনো ইমোশনাল কানেক্ট তৈরি হয় না। তারা যেন শুধু একটা স্টেজে দাঁড়িয়ে পলিটিক্যাল ডিবেট করছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ভবিষ্যতের ভূত কোনো খারাপ সিনেমা নয়, কিন্তু এটা সব অডিয়েন্সের জন্য বানানো হয়নি। এটা একটা সোশিও পলিটিক্যাল স্টেটমেন্ট। অনিক দত্ত যেন জেনে শুনেই সরকারকে চ্যালেঞ্জ করার জন্যই এই সিনেমাটা বানিয়েছিলেন। আর তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে যে সিনেমা সত্যি ক্ষমতাশালী। সরকার সিনেমাটাকে আটকে দিয়ে আসলে অনিক দত্তরই লাভ করে দিয়েছিল, কারণ এই ব্যানের জন্যই সিনেমাটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে। আপনাদের কি মতামত? এই পলিটিক্যাল নেম ড্রপিং আর হেভি ডায়লগ কি আপনাদের ভালো লেগেছে, নাকি ভূতের ভবিষ্যতের সিম্পল কমেডি বেস্ট? কমেন্টে আপনার ওপিনিয়ন জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বাংলা পালস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আসল সত্যিটা জানতে সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।